নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। এই ভিডিও যখন আমি করতে বসেছি তখনও পর্যন্ত কেজরিওয়ালের অ্যারেস্ট সম্পর্কে রাউজ অ্যাভিনিউ কোর্টের রায় কি হলো সেটা আমি জানি না। আমি ধরে নিতে পারি এইসব ক্ষেত্রে রায় একমুখী হয় বলে কেজরিওয়ালের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। যদি দৈবাত হয়ে যায় তাহলে আবার রাত্রিরে আপনাদের কাছে ফিরে আসা যাবে। দেখুন, এই যে কেজরিওয়ালকে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন যা ঘটে চলেছে, সেটার দুটো দিক থেকে এর বিচার বিশ্লেষণ করা সম্ভব। একটা হলো আইনগত দিক, আরেকটা হলো রাজনৈতিক। আইনগত দিক নিয়ে শেষ কথা বলার জায়গায় আমরা কেউ নেই, কেননা একটা বিচারাধীন বিষয় নিয়ে আগে ভাগে মন্তব্য করাটা খুব দায়িত্বজ্ঞান সম্পন্ন লোকের পরিচয় নয়। কিছু মানুষ ধরেই নিয়েছেন যে কেজরিওয়াল নিশ্চয়ই ওই শরাব ঘোটালা থেকে অনেক টাকা পেয়েছেন, সেই জন্যই তিনি নটা তলবি নোটিশ পেয়ে ইডির অফিসে গিয়ে হাজির হননি। তারা এটাও বলতে পারেন যে বেশ কয়েকজন সাক্ষী যারা ইডির হাতে বন্দী, তারা অনেকেই নাকি কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সুতরাং কেজরিওয়াল যে ধোয়া তুলসী পাতা নয়, সেটা তাদের সাক্ষ্য একবার ভালো করে দেখলেই প্রমাণ হয়ে যাবে। অন্যদিকে দেখুন, আবার কাউন্টার ন্যারেটিভও আছে। সেই ন্যারেটিভটা হলো যে আচ্ছা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সামন স্কিপ করলেই কি কাউকে অ্যারেস্ট করা হয়? পশ্চিমবঙ্গে আমাদের একজন মন্ত্রী আছেন যাকে এ পর্যন্ত 12 বার ইডি ডেকেছে এবং 1 ডজন বারের একবারও তিনি সেখানে যাননি। তার ক্ষেত্রে কি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একই রকম ভূমিকা দেখাচ্ছে যেটা কেজরিওয়ালের ক্ষেত্রে দেখালো? এখন আপনারা কেউ কেউ বলতে পারেন যে কেজরিওয়াল আর মলয় ঘটক কি এক হলো? অবশ্যই নয়। কিন্তু আইন তো কেজরিওয়ালের ক্ষেত্রে যা মলয় ঘটকের ক্ষেত্রেই সেটাই হওয়া উচিত। সুতরাং এই যে সিলেক্টিভলি আইন প্রয়োগ, এটা যদি এমন একটা বিন্দুতে পৌঁছে যায় যখন দোষীর দোষের চাইতেও যারা অভিযোগ করছেন, অভিযোক্তার বোনাফাইডই প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়, আমি তার মধ্যে আজকে যাচ্ছি না, ভবিষ্যতেও যাব না। আমি শুধু আমার বন্ধু যোগেন্দ্র যাদবের একটা কথা আবার আপনাদের মনে করিয়ে দেব। দেখুন, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, এরা সবাই একদা অরবিন্দ কেজরিওয়ালের খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন। ইন্ডিয়া এগেইনস্ট করাপশন মুভমেন্টের পর থেকে প্রথম আপ সরকার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কেজরিওয়ালের ডাইনে বাঁয়ে যাদের দেখা যেত, প্রতিটি সাংবাদিক বৈঠকে যাদের উপস্থিতি নজর কাটত, তাদের মধ্যে একজন যদি হন প্রশান্ত ভূষণ, অন্যজন যোগেন্দ্র যাদব। যোগেন্দ্রর সঙ্গে কেজরিওয়ালের ব্যক্তিগত সম্পর্ক এই মুহূর্তে আদৌ খুব একটা মধুর নয়। সেই যোগেন্দ্র যাদবকে আমি বলতে শুনেছি, অরবিন্দের বিরুদ্ধে কেউ যদি ঔদ্ধত্যের অভিযোগ করে আমি মানতে রাজি আছি। কেউ যদি কথা বলে যে ওর দল পরিচালনা বা সরকার পরিচালনার স্টাইলটা গণতান্ত্রিক নয়, ও বিশ্বাস করে মাইওয়ে আর হাইওয়েতে, আমি সেটাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কেউ যদি আমাকে এসে বলে অরবিন্দ চোর, তাহলে সেটা আমি
কেউ যদি গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে, আমি সেটা বিশ্বাস করব না। ফলে দেখুন, আপনি কার বিরুদ্ধে অভিযোগ আনছেন, তার ভাবমূর্তিটা শুধু প্রচারের মাধ্যমে আর গদি মিডিয়ার বিষাক্ত ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আলটিমেটলি স্থির হয় না। সুতরাং অরবিন্দ কেজরিওয়ালকে আর 5 জন অপরাধীর সঙ্গে এক আসনে বসালে যাদের গায়ের জ্বালা মিটবে তারা মেটান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হবে যে এই তুলনাটা বোধহয় ঠিক হচ্ছে না। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে, দেখুন, আইনের প্রয়োগ হোক আর অপপ্রয়োগ হোক, সব কিছুই তো হচ্ছে আদতে রাজনৈতিক কারণে। অর্থাৎ ভোটের সামান্য কিছুদিন আগে দেশে যখন আচার সংহিতা লাগু হয়ে গেছে, তেমন একটা সময়ে অরবিন্দ কেজরিওয়ালকে গারদবন্দি করতে পারলে যে লাভ লোকসানের অঙ্ক করা হচ্ছে, তার সঙ্গে আইনের ন্যায় বিচারের কোনো সম্পর্ক নেই। সেটা সম্পূর্ণভাবে 100% রাজনৈতিক অঙ্ক। সুতরাং আপাতত আইনের প্রশ্নটিকে পাশে সরিয়ে রেখে রাজনৈতিক প্রসঙ্গটাই আমরা আলোচনা করতে পারি, এর বিবিধ সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলতে পারি। আমি আজকে ঠিক সেই কাজটাই করতে চাই। আমাকে যদি জিজ্ঞেস করেন এই গোটা কেজরিওয়াল অ্যারেস্ট সাগার সবচাইতে ডিফাইনিং মোমেন্টটা কি, আমি বলবো চিফ মিনিস্টারের বাংলো থেকে সন্দীপ দীক্ষিতের বেরিয়ে আসার ছবি। কে এই সন্দীপ দীক্ষিত? আপনারা যদি ভুলে গিয়ে থাকেন, সন্দীপ হলেন শীলা দীক্ষিতের মা বা পুত্র। শীলা দীক্ষিতকে ক্ষমতাচ্যুত করে আপ প্রথম দিল্লি দখল করেছিল। তখন শীলার বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল যে ধরনের অভিযোগ এনেছিলেন, যে তীব্র শ্লেষ, কটাক্ষ এবং অপ্রমাণিত দুর্নীতির অভিযোগ এনে তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছেন, সেটা সন্তান হিসেবে সন্দীপের ভুলে যাওয়ার কথা তা নয়। এবং সত্যি কথা বলতে কি, আপের এই যে উত্থান, তা সে দিল্লিতেই হোক বা পাঞ্জাবেই হোক, এই উত্থান তো সম্ভব হয়েছে কংগ্রেসের বিনিময়ে। অর্থাৎ যে কংগ্রেস দিল্লি শহরে এবং পাঞ্জাবে এই প্রতিকূল অবস্থার মধ্যেও মোটামুটি একটা সম্মানজনক অবস্থায় ছিল, সেটা ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল। সেটা কিন্তু তৃণমূলী স্টাইলে করেনি, পুলিশ দিয়ে করেনি, লোভ দেখিয়ে করেনি, পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে করেনি। সে কংগ্রেসকে কার্যত দিল্লিতে নিশ্চিহ্ন করে দিয়েছে জনতার রায়ে, যেটা যার চাইতে স্যাংটিফাইড কোনো কিছু ডেমোক্রেসিতে হতে পারে না। এবং একেবারে গোড়া থেকে আপের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার যদি কেউ হয়ে থাকে, তাহলে সেটা ওই দিল্লির প্রদেশ কংগ্রেসের নেতারা। সন্দীপ দীক্ষিত একা নন, তার সঙ্গে অজয় মাকেন আছেন এবং আরও অনেকে আছেন। সেদিক থেকে দেখতে গেলে সিপিএমের সঙ্গে একদা তৃণমূল কংগ্রেসের, যখন তৃণমূল কংগ্রেস চোরেদের দল হয়নি, বিরোধী দল ছিল, যে সম্পর্ক ছিল আপের সঙ্গে কংগ্রেসের দিল্লিতে বা পাঞ্জাবে সম্পর্ক, একেবারে হুবহু যেন তারই কপি পেস্ট। সেই ছবিটা এইভাবে রাতারাতি বদলে গেল কি করে?
যে সন্দীপ দীক্ষিত অরবিন্দ কেজরিওয়ালকে গালাগাল না দিয়ে সকালে ঘুম থেকে উঠে জল খেতেন না, তিনি তার পয়লা নম্বর দুশ্মনের এই বিপন্নতার মুহূর্তে তার বাড়িতে গিয়ে হাজির হলেন এবং বেরোনোর সময় টেলিভিশনের সামনে বাইট দিলেন। কেনই বা অজয় মাকেন, যিনি এই মদ কেলেঙ্কারিতে আপের যোগসাজশ নিয়ে প্রথম অভিযোগ এনেছিলেন এবং অরবিন্দ কেজরিওয়াল সহ আপের শীর্ষ নেতৃত্বের প্রত্যেককে জেলে পোড়ার দাবি জানিয়েছিলেন, সেটাই যখন আজকে সত্যি হয়ে গেল, তখন সেই অজয় মাকেন উল্টো পথে হাঁটছেন কেন? দেখুন, একটাই কারণে। এর আগে অবশ্য আপের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে একটা মোটামুটি পিসফুল কোএক্সিস্টেন্সের সমঝোতা হয়ে গেছে। ঠিক হয়েছে, দিল্লি শহরে তারা আর পরস্পর লাঠালাঠি করে ভোটে লড়বেন না। 7টা আসনের মধ্যে আপ লড়বে 4টিতে, কংগ্রেস লড়বে 3টিতে। পাঞ্জাবে যে সমঝোতা হলো না, সেটাও খুব বিদ্বেষপূর্ণ আলোচনার মাধ্যমে হয়নি। মোটামুটি তারা ঠিকই করে নিয়েছেন যা পাঞ্জাবে তারা ফ্রেন্ডলি ফাইট করবেন। 13টি আসনেই আপও লড়বে, কংগ্রেসও লড়বে। দেখা যাক কার কত দম। সেই জমিটা অনেকখানি তৈরি হয়েই ছিল। আপের সঙ্গে কথা বলতে কেজরিওয়ালের বাড়িতে রাহুল গান্ধী, হেগড়ে, খাড়গে এরা সবাই কিছুদিন আগেই গিয়েছিলেন। আজকে সকালে, গতকাল রাতে খুব কড়া ভাষায় কেজরিওয়ালের গ্রেপ্তারির সিদ্ধান্তকে নিন্দা করে আজ সকালে রাহুল কেজরিওয়ালের স্ত্রী, যিনি ওই ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার ছিলেন, তাকে টেলিফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং একথাও বলেছেন যে কংগ্রেস প্রয়োজনে কেজরিওয়ালকে সব রকম আইনি সহযোগিতা করবে। ইতিমধ্যেই তো অভিষেক মনু সিংভি কেজরির পাশে দাঁড়িয়ে সওয়াল করছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাধারণত রাউজ অ্যাভিনিউতে নেমে এসে সওয়াল করেন না। আজকে দেখলাম অভিষেক মনু সিংভিও ঠিক ব্যতিক্রমী সেই কাজটাই করছেন। এর থেকে এর মধ্যে একটা রাজনৈতিক সংকেত আছে। সেই সংকেতটা আমার মনে হয় একেবারে গুরুত্বহীন ভেবে আমরা যদি সেটাকে পাশে সরিয়ে রাখি, তাহলে সেটা বোধহয় ঠিক হবে না। দেখুন, অনেক দিন ধরে বিজেপি বিরোধী দলগুলি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। একাধিক মিটিং হয়েছে, 2-4টে সমাবেশও হয়েছে, কিন্তু এই জোট দানা বেঁধেছে বলে কদাচ আমাদের কারুর মনে হয়নি। একথা ঠিক। দ্বিপাক্ষিক স্তরে বা ত্রিপাক্ষিক স্তরে রাজ্যবাড়ি অনেক জায়গায় খুব মসৃণভাবে সমঝোতা হয়ে গেছে, আবার পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সেই সমঝোতা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই ধরনের একটা বিরোধী শক্তি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি নামক একটা জাগারনাটকে রুখে দিতে পারবে, এইরকম কোনো সম্ভাবনার কথা আমরা কেউ পরশুদিন পর্যন্ত মনে করিনি। চৌকিতে অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট সেই রকম একটা সম্ভাবনার দিকে বিরোধী রাজনীতিকে ঠেলে দেবে না তো। দেখুন, রাজনীতি যেমন হচ্ছে একটা সম্ভাবনার খেলা, তেমনি পলিটিক্স ইজ অলসো অ্যাবাউট সিজিং দ্য রাইট মোমেন্ট। অর্থাৎ যদি কেউ ঠিক সময়ে ঠিক ইস্যুতে
ঠিক চালটা চালতে পারে তাকেই বলে কুশলী রাজনীতিক। এতদিন ধরে এত মিটিং মিছিল করে এত পাঁচতারা হোটেলে বিল দিয়ে এই বিরোধী দলগুলি যে কাজ করতে পারেনি, এক লহমায় অরবিন্দ কেজরিওয়ালের এইভাবে মাঝরাতে তার বাড়ি গিয়ে গ্রেফতার, তাদের সবাইকে কিন্তু আজ পথে নামতে বাধ্য করেছে। এবং সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা কখনো দেখিনি, আজকে দিল্লির রাজপথে আমরা সেটা ঘটতে দেখলাম। একদিকে তো তৃণমূলের আপের কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীরাও রাস্তায় নেমে গেল, অন্যদিকে সবকটি দল একসঙ্গে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পরিষ্কার জানিয়ে এলো যে আচার সংহিতা লাগু হয়ে যাওয়ার পরে এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে লেভেল প্লেইং গ্রাউন্ড থাকে সেটাকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত করে। এবং এই বিপর্যস্ত হওয়াটা কিন্তু is essentially an assault on the basic structure of the constitution. এটা নির্বাচন কমিশন এর ব্যাপারে কি করার আছে না আছে সেটা পরের কথা। যেটা সিম্বলিক্যালি মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে একজোট হয়ে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ার জন্য কাউকে টেলিফোন করে জনে জনে বলতে হয়নি, দেখো আমাদের কিছু করা দরকার। একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আজকে বিরোধীরা একজোট হয়ে গেছে। সুতরাং যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে এবং ভবিষ্যতে হয়তো একটা নির্ণায়ক জায়গায় পৌঁছে যেতে পারে, সেটা হলো এই কেজরিওয়ালকে এই সময় এতদিন ধরে ঝুলিয়ে রেখে ঠিক এই সময় তাকে জেলবন্দি করার রাজনৈতিক সিদ্ধান্তটা কি খুব কুশলী চাণক্যের সিদ্ধান্ত হলো? কেন এই প্রশ্ন তুলছি, তার পিছনে দু তিনটি কারণ আছে। এক নম্বর কারণ হলো যে দেখুন, দুর্নীতির অভিযোগ আপনি যদি আমার বিরুদ্ধে করেন তাহলে আপনার নৈতিক অবস্থানটা কি মানুষের মনে সে প্রশ্নটা আসবে। অর্থাৎ ছুঁচ চালুনিকে বলছে না চালুনি ছুঁচকে বলছে, এই কথাটা মানুষের মনে উঠতে বাধ্য। দু নম্বর প্রশ্ন হলো কেজরিওয়াল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন। কেজরিওয়াল খড়গপুর আইআইটি থেকে পাশ করা একজন অতি কৃতী ছাত্র এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। তার রাজনীতির প্রাণভোমরাই হল দুর্নীতির বিরুদ্ধাচরণ করা। অতএব when you call a prophet a crook, তখন কারা সে কথা বলছে এবং কতটা গায়ের ঝাল মেটাতে বলছে আর কতটা এর পিছনে সত্যিই মেরিট আছে, সেই প্রশ্ন এসে যাবে। 3, আপ দিল্লির মতো একটা ছোট্ট জনপদে ক্ষমতা পেয়ে এই যে আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স বলি, যেভাবে যেরকম সুচারুভাবে দিল্লি শহরে আজ সরকারি শিক্ষা ব্যবস্থা একটা পঞ্চতারকা শিক্ষা ব্যবস্থার সমগোত্রীয় হয়ে গেছে, যেভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলো এফিসিয়েন্সির অপটিমাম লেভেলে চলে, যেভাবে নারী সুরক্ষা এবং মেয়েদের ব্যাপারে বিবিধ জনকল্যাণমূলক কর্মসূচি তৈরি করেছে এই সরকার, সেটা কিন্তু একেবারে ফেলে দেবার নয়।
এবং এই যে সরকার পরিচালনার কাজে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে যেমন পদে পদে শুধু দুর্নীতি করে প্রশাসন চালানোর অভিযোগ উঠেছে, আপের ক্ষেত্রে কিন্তু শিক্ষক নিয়োগ বলুন, স্বাস্থ্যকর্মী নিয়োগ বলুন, বা কর্পোরেশনে ঝাড়ুদার নিয়োগ বলুন, বা অন্য যে কোনো কাজেই হোক, কেউ কখনো কিন্তু কোনো অভিযোগ তুলতে পারেনি। হ্যাঁ, এ কথা ঠিক, দক্ষিণ দিল্লি যেটা সম্রাজ্য, যেটা একেবারে উচ্চকোটির ভারতীয়দের আবাসভূমি এবং সেই জন্য তাদের নাকুচু এবং অধিকাংশ লোকই অনর্জিত অর্থে বৈভবশালী, তাদের একটা অংশের কাছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা কম। কিন্তু পশ্চিমবঙ্গ যেমন আমাদের মতো দু চারজন মধ্যবিত্তের ভোটের দ্বারা শাসকের ভাগ্য নিয়ন্ত্রিত হয় না, দিল্লি বা পাঞ্জাবেও তেমনি কিন্তু আসলে যারা অরবিন্দ কেজরিওয়ালকে জেতান বা আপকে পাঞ্জাবে জিতিয়েছেন, তারা হচ্ছেন একেবারে সমাজের পিছিয়ে পড়া মানুষ, দিল্লির বস্তিতে থাকা মানুষ, বাস ড্রাইভার, কন্ডাক্টর। এরা দলে দলে কেজরিওয়ালকে ভোট দিয়েছেন। কেজরিওয়াল বিনিময়ে তাদের জন্য বহুবিধ জিনিস সুলভে তৈরি করে দিয়ে তাদের সেই আস্থা অটুট রাখতে পেরেছেন অনেকখানি। ফলে অ্যাজ এ প্রতিপক্ষ ভারতবর্ষের অন্য যে কোনো রাজনৈতিক নেতার চাইতে ব্যক্তিগত স্তরে, আমি দলীয় প্রভাবের প্রশ্নে আনছি না, কেজরিওয়াল একটু ভিন্ন রকম অবস্থানে দাঁড়িয়ে আছেন। নইলে গতকাল রাত থেকে দিল্লির রাস্তায় আমরা কেজরিওয়াল সমর্থকদের যে মূর্তি দেখলাম, আজকে পাঞ্জাবে দেখলাম, গুজরাটে দেখলাম, এমনকি তামিলনাড়ুতে দেখলাম, সেটা কিন্তু একজন শারদ পাওয়ার জেলে গেলে বা মমতা বন্দ্যোপাধ্যায় জেলে গেলেও আজকের ভারতবর্ষে হবে না, হওয়ার কথা নয়। এখন এই যে একটা মোমেন্ট তৈরি করে দেওয়া হলো, যে মোমেন্টটা তৈরি না করলে আমার মতে বিজেপি বা শাসক দলের কেন্দ্রে হয়তো কোনোই অসুবিধা হতো না। এই যে মুহূর্তটি তৈরি হয়েছে, এই মুহূর্তটি কিন্তু একটা জানা খেলার পরিণতিকে সম্পূর্ণভাবে অল্টার করতে না পারলেও কিছুটা হলেও প্রভাবিত করবে না, সেই গ্যারান্টি বোধহয় দেওয়া যায় না। অতএব এই যে কেজরিওয়াল সাগা, তার আসল রাজনৈতিক তাৎপর্য কিন্তু লুকিয়ে আছে তার নিগ্রহের মধ্যে নয়, তার নিগ্রহজনিত স্বতঃস্ফূর্ত সর্বদলীয় প্রতিবাদের মধ্যে এবং সেই প্রতিবাদ রাজপথে নেমে আসার মধ্যে। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।